ওকে, আমরা শুরু করি তাহলে আজকে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সন্ধি, এবং সন্ধির মধ্যে বিসর্গ সন্ধি সবার শুরুতে আমি আলোচনা করতে চলেছি। সন্ধি কাকে বলে, সন্ধির অর্থ কী, সন্ধিতে কখন হয় সন্ধি, কখন হয় না, এর সঙ্গে সমাসের কী পার্থক্য, এগুলো আগে আলোচনা করছি না, এগুলো শেষে আলোচনা করব, একদম লাস্ট ক্লাসে। কেন? এগুলো সবাই আলোচনা পড়ে এসেছো, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, তবু আমি লাস্টের দিন এটা আলোচনা করব। আগে আমরা বিসর্গ সন্ধি আলোচনা করব। কেন বিসর্গ সন্ধি আগে আলোচনা করছি? তার কারণ হলো যে পরীক্ষার সিলেবাসে দেখবে স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি লেখা রয়েছে, আদি অনন্তকাল ধরে এইভাবে লেখা থাকে, স্পেশাল ট্রেস অন বিসর্গ সন্ধি। তার মানে কি? যে বিসর্গ সন্ধিতে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এটার মানে এই নয় যে বাকি সন্ধিগুলি তুমি পড়বে না, লেখা থাকবে বিসর্গ সন্ধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন আসবেই আসবে। বাকিগুলি থেকে কি আসবে না? হ্যাঁ, বাকিগুলো থেকেও আসবে। আগে 4টে সন্ধি দিত, একটা সঙ্গে 4টে হাফ 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 করে 4 নম্বর, মানে হাফ হাফ করে 4টে লিখলে পরে 2 নম্বর পাওয়া যেত। এখন কি হবে? একটা বা দুটো সন্ধি দেবে, তার মধ্যে বিসর্গ সন্ধি একটা থাকবে আর একটা অন্য যে কোনো সন্ধি থাকবে, তাই না? বা 3টে প্রশ্ন যদি দেয়, একটা সন্ধি বিষয়ক প্রশ্ন হতে পারে, একটা বিসর্গ সন্ধি থাকবেই থাকবে, আর আর একটা অন্য কিছু, বা 3টে থেকে একটা একটা হতে পারে, কিন্তু বিসর্গ সন্ধি থেকে থাকবে না এরকম হবে না, যেহেতু স্পেশাল ট্রেস অন ইত্যাদি বলা রয়েছে। তাই আগে যেটাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমরা সেটাকে আগে পড়ব, যেটাকে কম গুরুত্ব দিচ্ছে সেটাকে পরে পড়ব। এই জন্য বিসর্গ সন্ধি আজকে আমরা শুরুতে আলোচনা করছি সন্ধির মধ্যে। তাহলে সন্ধির মধ্যে আগে দেখব বিসর্গ সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধির ফলে কি কি চেঞ্জেসগুলি হয়, কি কি হয় বিসর্গ সন্ধির ফলে, এবং স্বজাত রজাত বিসর্গ বলতে কি বোঝায়। এছাড়া বিসর্গ সন্ধি যদি আমার করতে হয়, তাহলে বিসর্গের যেমন প্রয়োজন রয়েছে তেমন ব্যঞ্জন বর্ণেরও প্রয়োজন রয়েছে। তাহলে ব্যঞ্জন বর্ণগুলি কারা, কোন কোন ব্যঞ্জন বর্ণের কী কী নাম রয়েছে, কোন কোন গ্রুপে তারা রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। জানতে হবে মানে জানতেই হবে। ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধির ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমাদেরকে স্পষ্টরূপে জানতে হবে। বিসর্গ সন্ধির সহজ নিয়ম আমরা একটা একটা করে লিখব, এবং সেটাকে কি করে মনে রাখতে হয় সেটা আমরা দেখব, যে সন্ধিকে কত সহজে আমরা মনে রাখতে পারি। তারপরে আমরা সেই প্রত্যেকটা উদাহরণকে ধরে ধরে বা প্রত্যেকটা নিয়মকে ধরে ধরে আমরা উদাহরণ দেব এবং ব্যাখ্যা করব। কোনো সূত্র আমি পড়াবো না, কেন? লাগবে না। বিসর্গ সন্ধির একটাও সূত্র লাগবে না, ব্যঞ্জন সন্ধিরও একটাও সূত্র লাগবে না, হয়তো একটা প্রথম সূত্রটা, তাও বলবো না, একটা বা দুটো ব্যঞ্জন সন্ধির, সেটা না করলেও চলবে। স্বরসন্ধিতে বলবো একটু সন্ধির সূত্রটা পড়তে। তাহলে বিসর্গ সন্ধি যেহেতু আমরা সূত্র পড়বো না, সূত্রের আলোচনাও আমরা কিন্তু করব না, লাগবেই না, একটাও লাগবে না। এই বিষয়গুলো আজকে আমরা পড়তে চলেছি। তাহলে আমরা শুরু করি বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি কাকে বলে আগে আমাদের জানতে হবে। বিসর্গ সন্ধি কাকে বলে সবাই জানো জিনিসগুলো, তবু আমি একটু অন্যরকম করে আমার মতো করে বলি। আচ্ছা, তাহলে বিসর্গ সন্ধি মানে শুরুতে একটা বিসর্গ থাকতে হবে। সন্ধি মানে হলো দুপাশে দুটি বর্ণ রয়েছে, সেই বর্ণ দুটোকে আমাকে যুক্ত করতে হবে, এটাই মানে সন্ধি, মানে মিলন। সবাই জানো সন্ধি শব্দের মানে মিলন। তাহলে সন্ধি, বিসর্গ সন্ধি নাম কখন হবে? যখন দেখব ওই প্লাসের আগে আর পরে দুজনের মধ্যে যোগাযোগ হচ্ছে। হেনা ইজ প্রেজেন্টিং, হেনা কেন এইগুলি করো বলো তো? নিজের ফোন নিয়ে ঘাটাঘাটির তো এই সময় কোনো দরকার নেই, শুধু সাউন্ডটা অন রাখবে, সাউন্ডটা মাইকটা অফ রাখবে, ব্যস্ত হয়ে গেল। তাহলে বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি হলো যে মূলত তখন ঘটে যখন প্রথম শব্দের পদের শেষে একটা বিসর্গ থাকে, মানে শুরুতে একটা বিসর্গ থাকতে হবে। সন্ধি মানে এই যে প্লাস চিহ্নটা যেখানে দেওয়া থাকে তার ঠিক আগে যে বর্ণটি রয়েছে আর পরে যে বর্ণটি রয়েছে, এদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি মারামারি। আর তার আগে কি আছে, এর আগে কি আছে, এর পরে কি আছে আমাদের দেখার কোনো দরকার নেই। শুধু এই প্লাসের ঠিক আগের বর্ণ আর প্লাসের ঠিক পরের বর্ণ, এইটুকু নিয়ে আমাদের সন্ধিতে কাজ। কোনো অর্থের কোনো গুরুত্ব এখানে নেই, অর্থের কথা আমার ভাবারই দরকার নেই। তাহলে কি থাকছে, এই যে প্লাসের আগে একটা বিসর্গ অন্তত থাকতে হবে, যদি থাকে তাকে বিসর্গ সন্ধি বললো, ব্যাস এইটুকু। আচ্ছা, পরে কে থাকবে?
পরে যে কেউ থাকতে পারে, স্বরবর্ণ থাকতে পারে এবং ব্যঞ্জন বর্ণ দিয়েও শুরু হতে পারে, যে কেউ থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে বিসর্গ সন্ধি এইটা। আচ্ছা, বিসর্গ সন্ধি, বিসর্গের চেহারা কেমন? দেখো বিসর্গের চেহারা এই রকম দেখতে। তাহলে আমি এই রকম কেন লিখেছি? বিসর্গ মানে দুটো 5 টাকা দামের রসগোল্লা যদি বলো, তাহলে এইরকম। এরকম কেন লিখেছি? মাইক্রোসফট এই বিসর্গকে একা একা লিখতে দেবে না তোমাকে, এই জন্য আগে একটা শূন্য স্থানে একটা বর্ণের চিহ্ন গোল্লাকার দিয়ে রেখেছে। কেন? পাণিনি আগেই বলে গেছেন এরা হচ্ছে অযোগবাহ বর্ণ। পাণিনি বা ব্যাকরণ সম্প্রদায়ের মতো আমরা জানি এগুলি হচ্ছে অযোগবাহ বর্ণ, অনুস্বার এবং বিসর্গ, অর্থাৎ এরা একা একা বসে না, এরা একা একা রাস্তাঘাটে চলতে পারে না, হাত ধরে নিয়ে চলতে হয়, কারো না কারোর সঙ্গে এরা যায়। তাই একা একা যেহেতু লেখা যায় না, তাই মাইক্রোসফট এইভাবে লিখতে দেয় যখন আমি সিঙ্গেল লিখব, তাই একে বলা হয় অযোগবাহ বর্ণ। আচ্ছা, বিসর্গ সন্ধির ফলে কি কি হয়, ফলাফল কি, মানে বিসর্গ সন্ধির ফলে কি কি চেঞ্জেসগুলি ঘটতে পারে, কি কি ঘটতে পারে আমরা একটু দেখে নেব। আচ্ছা, বিসর্গ সন্ধির ফলে বিসর্গের নানা রকম পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ বিসর্গের চেহারা পাল্টে যাবে। বিসর্গের চেহারা পাল্টে সে কখনো তালব্য স হবে, কখনো মূর্ধন্য স হবে, কখনো দন্তস্থ হবে, কখনো র হবে, ও হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম তার রূপান্তর আমরা দেখতে পাবো। তাহলে বিসর্গের নানা রকম চেহারা কিন্তু হয়, বিসর্গ পাল্টে গিয়ে নিজের অস্তিত্ব শেষ করে দিয়ে সে অন্য একটি বর্ণের রূপ ধারণ করে। আবার কখনো কখনো কি হচ্ছে, সে পূর্ববর্তী স্বরের পরিবর্তন ঘটিয়ে দেয়। যেখানে বিসর্গ রয়েছে তার আগে দেখা গেল অকার রয়েছে, ও বলল না এই অকারটাকে আকার করে দাও, রস্বীকার রয়েছে দীর্ঘিকার করে দাও, আগের স্বরেরও পরিবর্তন ঘটাতে পারে। আবার কখনো কখনো নিজেই হারিয়ে যেতে পারে, বিসর্গের লোপও ঘটতে পারে, আর লোপ হয়ে গেলে আর কখনো সন্ধি হবে না। এই লাইনটা কিন্তু বিসর্গ সন্ধিতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা, সহজ কথা, সোজা কথা, ছোট্ট একটি কথা, কিন্তু ভুলে যায় অনেকে। বিসর্গ সন্ধিতে যখন বিসর্গটি লোপ পেয়ে গেল, তুমি জানতে পারছো যেখানে বিসর্গ সন্ধিতে বিসর্গ লোপ পেয়ে গিয়েছে, তারপরে কিন্তু আর কোনোভাবেই সন্ধি করা যাবে না। অর্থাৎ একজনের ডিভোর্স হয়ে গেছে, দুজনে আগে একসঙ্গে চলছিল, এইবার ডিভোর্স হয়ে গেছে, একবার যেহেতু ডিভোর্স হয়ে গেছে, দুজনের আলাদা আলাদা ব্যাপার স্যাপার হয়ে গেছে, আর দুজনকে ভাই কাছাকাছি আনা যাবে না, দুজনকে একসঙ্গে লেখা যাবে না, দুজনে তখন আলাদা আলাদাই থাকবে, এইরকম একটা ব্যাপার কিন্তু বিসর্গ সন্ধির ফলে ঘটে। যেমন উদাহরণ দেখো, কয়েকটা সিম্পল উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যে রামাহ যুক্ত অস্তি, বিসর্গ রয়েছে, বিসর্গটা কি হয়ে গেছে দেখো, ওকার হয়ে গেছে, আর পরের অটা হারিয়ে গেছে। বলছে যে হারিয়ে যদি যায়, লুপ্ত যদি হয়ে যায়, তাহলে কি করে বুঝবো সে লুপ্ত হয়ে গেছে, বা কি করে বুঝবো সে যে ছিল, একটা চিহ্ন দাও তাহলে বোঝা যাবে এটা লুপ্ত অ বা অবগ্রহ চিহ্ন। এখানে এস চিহ্ন দেওয়া রয়েছে, অবগ্রহ চিহ্ন দেওয়া যায়, অবগ্রহ চিহ্ন এসের মতোই দেখতে। গুরুযুক্ত এস, দেখো বিসর্গটা কি হয়ে গেল, গুরু রেশ, এই যে র হয়ে গেছে, তার সঙ্গে একার যুক্ত হয়ে গেছে। পুত্রহ যুক্ত চ, পুত্রশ্চ, তালব্যস হয়ে গেছে। তা বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু সন্ধিতে ঘটে। এগুলো আমরা কেন আলোচনা করছি? পরীক্ষায় কি এগুলো আসে? না, পরীক্ষায় এগুলো আসে না, আসেনি। কিন্তু যদি একটা বেসিক প্রশ্ন দিয়ে দেয় বিসর্গ সন্ধি সম্পর্কে, একদম সোজা, যে বিসর্গ সন্ধির ফলে পরিবর্তন ঘটে ড্যাশ, 1 নম্বর বর্ণের পরিবর্তন ঘটে, বিসর্গটি এইগুলো হতে পারে, হ্যাঁ, আবার উল্টোপাল্টা আরও 3খানা দিয়ে দিল, যেগুলো হবে না, সোজা জিনিস। কিন্তু যদি প্রশ্ন বেসিক, একদম বেসিক যদি দেয়, তাহলে তাহলে কিন্তু আমরা যাতে সেগুলো করতে পারি তার জন্যই আলোচনা। তাহলে বিসর্গ সন্ধি আমরা শুরু করি। বিসর্গ সন্ধি শুরু করার আগে আমাদেরকে একটু রজাত বিসর্গ আর স্বজাত, এখানে একটা হসন্ত হবে, রজাত বিসর্গ এবং স্বজাত বিসর্গ, এইটা একটু আমাদেরকে একটু জানতে হবে, মানে জানাটা দরকার। খুব বেশি যে দরকার তাও নয়, আমাদের সবসময় যে রজাত বিসর্গ জেনে সন্ধি করতে হবে আর স্বজাত বিসর্গ জেনে সন্ধি করতে হবে তা নয়। তবে ওই বললাম, বেসিক ইনফরমেশান আমাকে একটু মনে রাখতেই হবে। কীরকম দেখা যাক, বলছে রজাত বিসর্গ, রজাত বিসর্গ পদান্তস্থ র এর স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন প্রাতঃ, এটি একটা অব্যয়, সবাই জানো। এই প্রাত অব্যয় প্রাতর রয় হসন্ত থেকে এসেছে। এটা ছিল প্রাতর, পয়রা ফেলা আকার, তয় হসন্ত, ত রয় হসন্ত, প্রাতর, পুনর, হ্যাঁ, গির, এই যে শব্দগুলি রয়েছে, অন্তর, এইগুলোতে বিসর্গ হয়েছে। এই বিসর্গ কোথার থেকে এসেছে? এটা রয় হসন্ত থেকে বিসর্গ এসেছে। এটা নরহ যুক্ত সু,
সমান সমান নরহ বিসর্গ এইরকম নয় কিন্তু, অর্থাৎ আর একটা বিসর্গ যেটা হয় নর শব্দের সঙ্গে প্রথম আর এক বচন যদি আমরা শুভ বিভক্তি যুক্ত করি, শুভ বিভক্তিতে দন্তস্বয় রস্যু থাকে, দন্তস্বয় রস্যুটা কি হয়ে যায় রস্যুকার চলে গিয়ে তারপর দন্তস্বয় হসন্ত থাকে, দন্তস্বয় হসন্তর পরে দন্তস্বয় সেখানে কি হয় রু আদেশ হয়, রয় রস্যু হয়, তারপরে আবার রয় রস্যুর পরে অনেক কিছু হয়, রয় রস্যুর রস্যুকারটা চলে যায়, রয় হসন্ত থাকে, তারপর গিয়ে বিসর্গ হয়। তার মানে ছিল কি দন্তস্বয় রস্যুটা বিসর্গ হয়েছে, দন্তস্বয় রস্যু বিসর্গ হচ্ছে, রস্যু তো চলে গেছে, তাহলে কে বিসর্গ হচ্ছে দন্তস্বটি বিসর্গ হচ্ছে। এই বিসর্গ হচ্ছে তা নয়, দন্তস্ব বিভিন্ন চেঞ্জেসের মাধ্যমে বিসর্গ হয়েছে, অর্থাৎ শব্দরূপের যে বিসর্গগুলি সেগুলো হচ্ছে স্বজাত বিসর্গ। আর এখানে যে নির্দিষ্ট কতগুলি শব্দ আমরা লিখে দিয়েছি এইগুলিতে প্রাতর মূল শব্দেই রয় হসন্ত ছিল, মূল শব্দেই মূল প্রাতিপদিকেই ছিল, আলাদা করে শুভ বিভক্তি থেকে আসেনি, এদেরকে বলা হয় রজাত বিসর্গ। তাহলে প্রাতর একটা শব্দ তুলে দিল যে পুনর বা পুনঃ, এখানে যে বিসর্গটি রয়েছে সেইটি হলো ড্যাশ, 1 নম্বর অপশান স্বজাত বিসর্গ, 2 নম্বর রজাত বিসর্গ, 3 নম্বর শুভ বিভক্তির বিসর্গ, 4 নম্বর সন্ধির বিসর্গ বা অব্যয়ের বিসর্গ, এরকম ভুলভাল কিছু দিয়ে দিল, তখন তো কনফিউজড হয়ে যাবে যে রজাত বিসর্গ না স্বজাত বিসর্গ, কিন্তু সোজা জিনিস একবার পড়লেই হয়ে যায়, এগুলো হচ্ছে রজাত বিসর্গ। আচ্ছা, আবার কিছু কিছু এখানে লেখা রয়েছে পিতৃ ভ্রাতৃ ঋকারান্ত শব্দের সম্বোধনের এক বচনে যেটা হয় সেটাকেও আমরা রজাত বিসর্গ হিসাবে গ্রহণ করতে পারি ব্যাকরণ কৌমুদী অনুসারে। তাহলে স্বজাত বিসর্গ কি ওপরেই দেখিয়ে দিয়েছি, স্বজাত বিসর্গ কারা, যখন আমরা সু ও যশ যুক্ত করছি, হ্যাঁ তখন আমরা স্বজাত বিসর্গ বলতে পারি। তাহলে কি শুধু শব্দরূপে স্বজাত বিসর্গ হয় না, পদান্তস্থ স বলা হয়েছে, যেমন ধরো গচ্ছতি, তারপর গচ্ছতির পরে গচ্ছত, গ চয় ছ তয় বিসর্গ, তয় বিসর্গটা কোথার থেকে এলো, সূত্র মনে করো তি তস অন্তি শি থস থ, এই যে তস, তসের যে দন্তস্ব ছিল সেটাই বিসর্গ হয়েছে, সুতরাং আমরা বলতে পারি দন্তস্বয় হসন্ত যখন বিসর্গ হচ্ছে তখন তাকে আমরা স্বজাত, স থেকে উৎপন্ন বিসর্গ, তাই স্বজাত বিসর্গ আমরা বলতে পারি। যেমন যখন আমরা যে কোনো শব্দকে প্রাতিপদিক থেকে বা শব্দ থেকে যখন পদে পরিণত করছি, শুভ বিভক্তি যুক্ত করছি, বা ধাতুকে যখন আমরা পদে তিঙন্ত পদে পরিণত করছি, সেগুলি সবই স্বজাত বিসর্গ। তাহলে স্বজাত বিসর্গ এবং রজাত বিসর্গ সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার ছিল। নেক্সট, এবার আমি বলেছিলাম ব্যঞ্জন বর্ণ আমাদের একটু শিখতে হবে। কেন ব্যঞ্জন বর্ণ শিখতে হবে, আমরা তো 3-4 থেকেই মোটামুটি ব্যাকরণ পড়া শুরু করে দিই, এখন তো হয়তো আরও আগে থেকে শুরু হয়, আমরা ছোটোবেলায় 3-4 থেকেই ব্যাকরণটা শুরু করতাম, বাংলা ব্যাকরণ। তো সেখানে তার আগে তো হাতে খড়ি যখন হয়েছে আমরা অ ক খ সবই লিখেছি, ব্যঞ্জনবর্ণ লিখেছি, তাহলে আজকেও চাকরির পরীক্ষার আগে ব্যঞ্জনবর্ণ পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, হ্যাঁ একটু লিস্ট আমাকে জানতে হবে কোনগুলিকে কি কি বর্ণ বলে, এবং আমি সেখানে বেশি কিছু পড়তে বলবো না, বা কোনটা অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ নাদ বিবার সংবার হাবিজাবি এগুলো কিচ্ছু বলবো না, বর্ণের বিশেষ বিশেষ উচ্চারণের স্থানও বলবো না, শুধু এদের কিছু বেসিক বৈশিষ্ট্য রয়েছে সেইটা আমাকে জানতে হবে। যেমন এখানে 25টি বর্ণ রয়েছে, একটা বর্গ রয়েছে, একটা চার্ট রয়েছে, সেখানে দেখছি 5টা করে 5টা বর্গ রয়েছে, তাহলে 5 5 25টি বর্ণ, এই 25টি বর্ণকে বলা হয় পূর্ণ স্পৃষ্ট বর্ণ, আমরা স্পৃষ্ট বর্ণ বলি, পূর্ণ স্পৃষ্ট এই কারণেই বলছি ঈষৎ স্পৃষ্ট বর্ণ আছে সেই জন্য, যাই হোক আমরা স্পর্শ বর্ণ বলি, সোজা কথায় স্পর্শ বর্ণ, ভাষাতত্ত্বের কথায় পূর্ণ স্পৃষ্ট বর্ণ বলা হয়। তাহলে স্পর্শবর্ণ কারা, এই 25টা ক থেকে ম পর্যন্ত। এইবার 5টা বর্ণের প্রত্যেকটার শুরুতে যে বর্ণ রয়েছে তার নাম দিয়ে বর্গগুলোর নাম হয়েছে, এই গ্রুপটার, এটা একটা গ্রুপ, এই 5টার একটা গ্রুপ, এই গ্রুপের নাম হচ্ছে ক বর্গ, পরের গ্রুপটার নাম চ বর্গ, তারপর ট বর্গ, তারপর ত বর্গ, তারপর প বর্গ, সংস্কৃতে কুচু টু তুপু রস্যকার দিয়ে উচ্চারণের সুবিধার জন্য বলা হয়। ভালো কথা, তাহলে আমরা 5টা বর্গ পেলাম। এইবার আমার জানাটা দরকার যে বর্গের তৃতীয় বর্ণকে, তাহলে এইটা বর্গ শুরু হয়েছে এখান থেকে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এইটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর বর্ণ, তাহলে এইভাবে আমাকে জানতে হবে প্রত্যেকটা বর্ণের সিরিয়ালগুলো জানতে হবে, স্পর্শ বর্ণগুলির সিরিয়াল জানাটা খুব জরুরি, সন্ধির ক্ষেত্রে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে, স্বরসন্ধির ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে ভীষণ ভীষণ জানা জরুরি এই দুটো, যে এই সিরিয়াল নাম্বার কি। এবার আমাকে তো বলা হলো আচ্ছা বলো তো ট বর্গের তৃতীয় বর্ণ কোনটা,
তখন ট বর্গ খুঁজতে ট ঠ ড ঢ মূর্ধন্য ন, তৃতীয় বর্ণ এটা, চতুর্থ বর্ণ এটা, পঞ্চম বর্ণ। এই বেসিকটা আমাকে জানতে হবে। আমি বলছি না যে ট এর উচ্চারণের স্থান ঋটু রসানাং মূর্ধা, লিতু লসানাং দন্তা, উপধানিয়ানাম ওষ্ঠ, ইচু যশানাম তালু, তারপরে হচ্ছে ক বর্গ হচ্ছে অকুহ বিসর্জনিয়ানাম কণ্ঠ, সব একদম তোমাকে প্রত্যেকটা উচ্চারণের স্থান একদম মুখস্থ রাখতে হবে না, সেটা ভাষাতত্ত্বের জন্য লাগে, মনে রাখতে পারলে তো খুবই ভালো। তাহলে এই যে পাঁচটা করে বর্ণ রয়েছে, 25টা বর্ণ, যেটাকে আমরা স্পর্শবর্ণ বলি, এবং এই স্পর্শবর্ণগুলির আমরা স্থানগুলো অন্তত জানবো, কোন বর্গে কোথায় রয়েছে, 2, 3, 4, 5, 6 কোথায় রয়েছে। আর কি অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ কোনগুলি, 4টে রয়েছে, য়, র, ল, ওয়া। দেখো উচ্চারণ করলাম ওয়া, এই যে বটা রয়েছে, এই বটা দেবনাগরীতে লিখলে পেট কাটা বা, বাংলাতে তো দুটো ব নেই, এগুলো সব দেবনাগরী সংস্কৃত ভাষায় যেগুলি ব্যবহৃত হয় সেই ব। এই বয়ের উচ্চারণ হবে ব, ঠোঁট দুটি চেপে উচ্চারণ করতে হয়, ব, ঠোঁট লাগিয়ে উচ্চারণ করতে হয়, দুটো অধর ওষ্ঠ দুজনকে একসঙ্গে করে উচ্চারণ করতে ব, তবেই এই বর্ণটি পাওয়া যাবে। আর এই যে অন্তস্থ ব যেটা রয়েছে তার উচ্চারণ হবে ওয়া, এটার উচ্চারণ হবে ডাব্লু অথবা ভি এর মতো। রোমানে লিখলে আমরা ভি অক্ষরটা দিই, আর ইংলিশ লিখলে আমরা ডাব্লু দিই। তাহলে ভি, ওয়া বা ডাব্লু উচ্চারণ করতে হবে, তাহলে এর উচ্চারণ হচ্ছে ওয়া। এবার তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে সংস্কৃতে কটা ব রয়েছে, প্রথমে বলে স্যার সংস্কৃতে না দেবনাগরী হরফে? দেবনাগরী হরফে 2টি ব রয়েছে, এটা আমরা বলি, কিন্তু আমি বলবো দেবনাগরী হরফে 2টি ব নয়, একটি ব রয়েছে, একটি ওয়া রয়েছে। তা দুটো ব কেন বলবো? যখন ব বলছি তার উচ্চারণ তো এইটা শোনাচ্ছে, তাহলে এটার উচ্চারণও আলাদা এবং চেহারাও আলাদা, এর উচ্চারণও আলাদা, চেহারাও আলাদা, এর তো পেটটা কাটা আছে, সুতরাং চেহারা আলাদা। যার চেহারা আলাদা, নাম আলাদা, তাহলে দুজনকে আমি একই কেন বলবো? দুজন তো আলাদা আলাদা, একটা ব একটা ওয়া, ডাব্লু। তো যাই হোক, এই 4টেকে অন্তঃস্থ বর্ণ বলে। বানানটা খেয়াল কর, অন্তঃ স্থ, মাঝখানে থাকে। তাহলে মাঝখানে মানে কার মাঝখানে থাকে? এই যে এদের দুজনের মাঝখানে, স্পর্শবর্ণ আর উষ্মবর্ণ এদের মাঝখানে থাকে, তাই অন্তঃ স্থ, মিডিলে থাকে, মধ্যবর্তী স্থানে থাকে, অন্তে থাকে, তাই অন্তঃস্থ বর্ণ এরা। আর উষ্মবর্ণ কারা? উষ্ণ নয় কিন্তু উষ্ম, 3টি স, একটি হ। 3টি স এর শুরুতে দেখো তালব্য স, কেন আগে তালব্য স, তারপর মূর্ধন্য স কেন, তারপর দন্ত স কেন? যখন আমরা উচ্চারণ করছি ধ্বনি, আমাদের নাভিদেশ থেকে যখন কণ্ঠস্থান হয়ে মুখের থেকে বাইরে বেরিয়ে আসছে ধ্বনিগুলি, সেখানে সবার প্রথমে তালু আসে, ধ্বনিটা সবার প্রথমে তালুতে আঘাত পায়, তাই তালব্য স আগে, তারপর মূর্ধাতে গিয়ে আঘাত পায়, তাই হচ্ছে মূর্ধন্যস্ব, তারপর দাঁত একদম বাইরের দিকে, তাই দন্তস্ব। 3টে স্বয়ের স্ট্যান্ডিং এই কারণেই ভিন্ন ভিন্ন, এ 1 নম্বর, এ 2 নম্বর, এই 3 নম্বর। দন্তস্ব তো বলতে পারতো যে আমাকে 1 নম্বরে রাখো, কিন্তু না, তার উচ্চারণের স্থান সবার শেষে আসছে। ঠিক একই রকমের কণ্ঠ, সবার আগে কণ্ঠ থাকে, উচ্চারণ ভেতর থেকে যখন সাউন্ড আসছে সবার আগে কণ্ঠ প্রদেশে বাধা পায়, তারপর তালুতে, তারপর মূর্ধাতে, তারপর হচ্ছে দন্ততে, তারপর গিয়ে একদম বাইরের অঙ্গ ওষ্ঠতে আঘাত পায়। এই জন্য এইটা সবার শেষের রাখা হয়েছে সংস্কৃতে। এই যে পরপর পরপর ক্রম, এই কারণেই উচ্চারণের জন্য এই ক্রমটা তৈরি হয়েছে। তাহলে উষ্মবর্ণ জানলাম। আর 2টি কি পড়ে রয়েছে? অযোগবাহ বর্ণ। অযোগবাহ এরা একা একা ব্যবহৃত হতে পারে না, এরা কারোর না কারোর সঙ্গে যুক্ত হয়েই তবে ব্যবহৃত হবে, এবং এই কথাটা মাইক্রোসফটও জানে। এই জন্য মাইক্রোসফট দেখো ওকে একা একা লিখতে দেয়নি, সঙ্গে একজন বডিগার্ড পাঠিয়ে দিয়েছে যে ভাই তুই যা, তবেই তোকে লিখতে দেবো, না হলে দেবো না। তাহলে এই যে বর্ণগুলি, এগুলো আমাকে জানতে হবে। কেন জানতে হবে? যখনই তুমি সন্ধি করতে যাবে তখনই আমি বলবো বর্গের 3য় বর্ণ, 4র্থ বর্ণ, 5ম বর্ণ পরে থাকলে, এইবার 3য় 4র্থ 5ম কী করে বুঝবে? এইটা মনে রাখতে হবে। বলবো অন্তঃস্থ বর্ণ পরে থাকলে, এইভাবে বলবো। আমি মাহেশ্বর সূত্র ধরে বলবো না, কেন? মাহেশ্বর সূত্র পড়াতে গেলে এখন ওই 14টা সূত্র আমাকে বোঝাতে হবে, মনে রাখাতে হবে, তাতে অনেকটা সময় যাবে, প্রত্যাহার শেখাতে হবে, সময় যাবে। যারা জানো তারা অবশ্যই সেইভাবে পড়বে, কিন্তু সেটা লাগে না। এসএসসির জন্য কোনো রকমভাবেই মাহেশ্বর সূত্রের বিসর্গ সন্ধিতে না পড়লেও চলে যায়, ব্যঞ্জন সন্ধিতেও না পড়লেও চলে যায়, স্বরসন্ধিতে একটু জানলে হয় না, আমি বলবো না পড়লে শেখানোও হয়, কিন্তু একটু স্বরসন্ধিতে সূত্র দিয়ে একটু পড়াটা বেটার।
আচ্ছা, তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি ওই সব ব্যঞ্জন বর্ণের সারণী চার্ট আমরা দেখলাম। এইবার আমরা একটা একটা করে নিয়ম দেখো। এখানে একটা নিয়মের তালিকা আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 14। আরও কয়েকটা রয়েছে ব্যাকরণ কৌমুদীতে, সেটা তোলা হয়নি, সেটা একটু তোমরা দেখে নেবে বা আমি সামনের দিনের ক্লাসে আলোচনা করব। এইবার বিসর্গ সন্ধিতে পড়বো কী করে? এইখানে যেমন নিয়ম লেখা রয়েছে বিসর্গ, এই যে এটা কিন্তু বিসর্গের চেহারা, দুটো ডট দেখতে পাচ্ছ, এটা বিসর্গ, এই জন্য প্রথমটা ব্র্যাকেটে লিখে দিয়েছি এটা বিসর্গ। এই যে বিসর্গ পরপর পরপর যে 14টা নিয়ম রয়েছে, ছোটোবেলার মতো একদম মুখস্থ করো। আগে উদাহরণ পড়তে হবে না, হাজারখানা উদাহরণ রয়েছে, কত পড়বে তুমি? আগের নিয়ম মুখস্থ। ধরো প্রথম 4টে তুমি নিয়ম পড়লে বা প্রথম 5টা নিয়ম পড়লে, নিয়ম পড়ে মুখস্থ করে না দেখে লেখো। আবার 4টে নিয়ম পড়লে মুখস্থ করে না দেখে লেখো, আবার 4টে নিয়ম পড়লে মুখস্থ করে না দেখে লেখো। একদম ছোটোবেলায় যেমন করে করতে, মুখস্থ করে না দেখে লিখতে, মুখস্থ করে না দেখে লেখো। এই 14 থেকে 18টা নিয়ম রয়েছে, আর 4-5টা নিয়ম হয়তো এদিক ওদিক পাবো, যেগুলো ব্যতিক্রম ব্যতিক্রম কিছু কিছু রয়েছে, সেইগুলো যদি একটু খাতায় লিখে আমরা মুখস্থ করি, বিসর্গ সন্ধি শেষ। আর কিছু লাগবে না, শুধু এইটুকু একটু মুখস্থ কর, মানে মুখস্থ মানে বুঝে বুঝে মুখস্থ করো, যে কী রয়েছে, কী হলে কী হয়, এগুলো একটু পড়ো, তারপর গিয়ে অ্যাপ্লাই করো। আমি তো আলোচনা করবই, কিন্তু আগে অন্তত সূত্র মুখস্থ করো। কেন বলছি বাংলাতে মুখস্থ করতে বলছি, কেন বলছি একটু মনে করে দেখো। 7-8-এর কথা, 6-7-এর কথা, ব্যঞ্জন বীজগণিত যখন প্রথম শুরু করেছিলে, মাস্টারমশাই বুঝিয়েছিল কিছু যে a+b² = a² + 2b+b²? না, বলেছিল আগে মুখস্থ করো। ওই 8টা-10টা সূত্র যে কটা রয়েছে, খাতার পিছনে 17টা করে সূত্র দেওয়া থাকতো, বলেছে যে এগুলো এই কারণে এই হয়েছে, না আগে মুখস্থ করো তারপরে কথা হবে। যে যত ভালো মুখস্থ করতে পেরেছে সে বীজগণিত তত ভালো পেরেছে। তো ওই জন্য আগে একটু সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হোক না বাংলাতেই মুখস্থ করো, দেখবে বিসর্গ সন্ধিতে কোনো ভুল হবে না। আর যদি এরকম সূত্র না মনে থাকে, কত উদাহরণ পড়বে তুমি, যেটা পড়েছো সেটা না দিয়ে অন্য একটা উদাহরণ দিল, তখনই দেখবে চিনতে পারছো না। এই জন্য সূত্রটা দরকার। হ্যাঁ, সুতরাং আগে চেষ্টা করো এই উদাহরণ সূত্রগুলিকে একটা জায়গায় লিখে মুখস্থ করতে। বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট লাগবে। 14টা লাইন মুখস্থ করতে 20 থেকে 25 মিনিটের বেশি লাগার কথা না। দুবার লেখো, হ্যাঁ, একবারের জায়গায় দুবার লেখো, দেখবে অনেকটা। এবার লেখার সময় একটু বুঝে বুঝে লেখো, মুখস্থ করার সময় একটু বুঝে বুঝে পড়ো, দেখবে অনেক অনেক ইজি হয়ে যাবে সন্ধি পড়া। সন্ধিতে সত্যি কিছু নেই, সন্ধি পড়াতে হয় না আমার মতে। গ্রাজুয়েট পাস করা, MA পাস করা, বিএড পাস করা ছেলে মেয়েদের সন্ধি পড়াতে হয় না, কিন্তু তবু তো পড়াতে হচ্ছে। কেন হচ্ছে? নিজে নিজে কোথাও না কোথাও তো একটা অসুবিধা হচ্ছে, সেই জন্যই পড়াতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আগে কি করবো? আগেই উদাহরণ সূত্রগুলো মুখস্থ করো। সবার জন্য একই টাস্ক, যে পারো তার জন্যও, যার মনে হয় আমার একটু দুর্বলতা আছে তার জন্য, সবার জন্য। যে মনে করছে না আমার সন্ধি সব হয়ে গেছে, তাও বলবো সূত্রগুলো অন্তত মুখস্থ রাখো। কেন? পরে কোনো না কোনো সময় কাজে লাগবে। গেল। তাহলে সূত্র মুখস্থ করলে কি কাজ শেষ? না, অ্যাপ্লিকেশান কোথায়? অ্যাপ্লিকেশান লাগবে। এবার আমরা সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে বিসর্গ সন্ধির প্রথম আমরা সূত্র পড়ছি, বিসর্গ প্লাস চ, ছ এবং তালব্য স, অর্থাৎ এই যে প্লাস চিহ্ন, আমি বলেছি যে প্লাস চিহ্নের ঠিক আগে কে রয়েছে আর ঠিক পরে কে রয়েছে, আমাদের এইটুকু দেখতে হবে। তাহলে প্লাসের আগে সব সময় বিসর্গ থাকবে বিসর্গ সন্ধিতে, আর তো কেউ থাকবে না। বিসর্গ সন্ধি মানেই বিসর্গ থাকবে, ভালো কথা। তাহলে বিসর্গ থাকলো, আর কি থাকছে? তারপরে যদি চ থাকে, ছ থাকে, তালব্য স থাকে, তাহলে এই বিসর্গের জায়গাতে তালব্য স হবে। কেন? দেখো, চ তালু থেকে উচ্চারিত হয়, ইচু যশানাং তালু, চ, ছ, জ, ঝ, ইয়া সবকটাই তালু থেকে উচ্চারিত হয়। আবার তালব্য সহ তালু থেকে উচ্চারিত হয়। বিসর্গের ক্ষমতা বড্ড কম, বিসর্গ একা একা রয়েছে। বিসর্গের পরে চ এলো, চ এসে বলছে যে আমার জায়গা ছেড়ে দাও বস। বিসর্গ বলছে তাই? ঠিক আছে, তুমি অমুক দলের লোক, তোমার সঙ্গে আর কি লড়াই করব, তাহলে আমি উঠে যাচ্ছি, তুমি তোমার লোক বসিয়ে দাও। চ বলছে হ্যাঁ বসাবো, কিন্তু আমার দলেরই উচ্চারণের স্থান একই, আমার দলেরই, কিন্তু ঠিক আমি নই, অন্য একজনকে বসাও, তালব্য শকে বসাবো। ছও তাই, আর তালব্য সা থাকলেও তালব্য সা, তাহলে বিসর্গটা উঠে গিয়ে তালব্য সা বসলো। তার মানে পরেরগুলো কি হবে? এরা কিন্তু যে গেল না, এরা ওখানে দাঁড়িয়েই থাকলো, এবং এই বিসর্গকে তুলে দিয়ে তালব্য সা বানিয়ে দিল, নিজের লোক বানিয়ে দিল। কেমন করে? দেখো, পূর্ণযুক্ত চন্দ্র, এখানে বিসর্গ রয়েছে, মানে বিসর্গ সন্ধি হবে। আমি এই জায়গাটুকু দেখব, এখানে বিসর্গ আর পরের চ, প্লাসের দুপাশটা দেখব। তাহলে বিসর্গ আর চ যুক্ত করলে কি হচ্ছে? পরে চ থাকলে এই বিসর্গটা তালব্য স হয়ে যাবে, এই যে পরিষ্কার লেখা হচ্ছে বিসর্গটি তালব্য স হবে। তারপরে চ রয়েছে, তাহলে বিসর্গটা তুলে দিয়ে
তালব্য স লিখেছি এবং তার সঙ্গে পরে চ যেমন ছিল তেমন যুক্ত করেছি, ব্যাস এইটুকু হচ্ছে আমার কাজ। তার আগে কি এলো কি পরে গেল আমার দেখার দরকার নেই। তার মানে আগে যা যা আছে তাই তাই থাকবে, পরে যা যা আছে তাই তাই থাকবে, কোনো চেঞ্জ করবো না আমি। অনেকে কি করছো যে এখানে বিসর্গ রয়েছে, এখানে দিতে ভুলে যাচ্ছ, পরীক্ষা হয়তো এখানে নেই, তুমি সেইটাতে টিক মেরে এলে। কেন বাবা এত ভুল হবে কেন? পরিষ্কার জিনিস তো। পূর্ণ বানানে এখানে দেখো দীর্ঘকার দিয়েছে, অপশানে দেখা হলো রস্যুকার দিয়ে একটা বানান দেওয়া রয়েছে, সেটা তুমি টিক মেরে এলে কেন? সন্ধিতে তো সেরকম কোনো ব্যাপার নেই, সন্ধিতে শুধু এইটুকু জায়গাতে কাজ হবে, এই প্লাসের আগে আর পরে। তার আগে যা থাকবে তাই, পরে যা থাকবে তাই, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। অপশানে কিন্তু ওই রকম ভুলও দেয়, দেখি তো বাচ্চাদের মতো ভুল দিয়ে দেখি তো ওরা ধরতে পারি কি না। সেই বাচ্চাদের মতো ভুল যদি ধরতে না পারো তাহলে তুমি টিচার কী করে হবে? তোমাকে তো টিচার হয়ে বাচ্চাদের ভুল ধরতে হবে, তাই না? নেক্সট, এগুলো সোজা সোজা সন্ধি, এগুলো খুব কঠিন সন্ধি না। রবে যুক্ত ছবি, একই রকমভাবে বিসর্গ আগে রয়েছে, বিসর্গের আগে কি কার রয়েছে সেসব দেখার দরকার নেই যখন এই বর্ণগুলি থাকবে। বিসর্গের আগে একার অকার রসুকার দীর্ঘ এসব দেখার দরকার নেই, কারণ পরের এই বর্ণগুলো খুব পাওয়ারফুল বর্ণ। এরা কি করছে, নিজেদের ক্ষমতা বলে বিসর্গকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে বিসর্গের জায়গায় কি হয়ে যাচ্ছে, তালব্যসা হয়ে যাচ্ছে, আর যা ছিল তাই। তালব্যসা মানে তালব্যসয় হসন্ত রয়েছে, তাই তালব্যসয় ছ, তালব্যসয় ছ। নেক্সট রয়েছে দেখো অগ্নেযুক্ত শিখা, তাহলে অগ্নে বিসর্গ ছিল, অগ্নি শব্দের ষষ্ঠীর এক বচন, তারপরে তালব্যসা রয়েছে, তাহলে তালব্যসা পরে থাকলে বিসর্গটা কি হয়ে যাচ্ছে, তালব্যসা হয়ে যাবে। এই জন্য তালব্যসা তালব্যসা দুটো তালব্যসা রয়েছে, তালবস্য নয় কিন্তু, তালব্য স, অগ্নের শিখা। এই তালব্যসয়ের আবার একটা বিকল্প রূপও হয়। কি বিকল্প রূপ বলছে, পরে যদি তালব্যস থাকে বিসর্গ যা ছিল তাই লিখতে হবে, বিসর্গের কোনো চেঞ্জ হবে না। এটা তিনটে শয়ের ক্ষেত্রেই এই নিয়মটা হবে, তিনটে শয়ের ক্ষেত্রেই আমরা দুটো করে রূপ পাবো। একটা পরের শয়ের জন্য বিসর্গটা সেই স হয়ে যাবে, যেমন যেমন স পরে রয়েছে আগেরটাও সেই স হয়ে যাবে, অথবা যা ছিল তাই লিখে আসবো। নেক্সট পরেরটা দেখো, ট ঠ এবং মূর্ধন্যস্ব যদি থাকে তাহলেও বিসর্গটা চেঞ্জ হয়ে যাবে, রূপ পাল্টে যাবে, হয়ে মূর্ধন্যস্ব হবে। কেন টয়ের জায়গায় মূর্ধন্যস্ব কেন বসবে? টয়ের জায়গায় তো তালব্যসও বসতে পারতো, টয়ের জায়গায় দন্তস্বও বসতে পারতো, কেন মূর্ধন্যস্ব বসলো? উচ্চারণের স্থান। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন। দেখো মূর্ধন্য নাও মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, ট ঠ ড ঢ পাঁচটাই মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, এবং মূর্ধন্যস্বটাও মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। রি টু রসানাং মূর্ধা, রি টু রসানাং মূর্ধা, রি র স টু, টু মানে ট ঠ ড ঢ মূর্ধন্য না, এরা সবাই মূর্ধা থেকে উচ্চারিত হয়। এই জন্য টয়ের জায়গায় মূর্ধন্যস্বই বসেছে, অন্য কোনো স আসেনি। ঠয়ের জায়গা তো এই ঠ মানে সরি ঠ পরে থাকার জন্য, ঠয়ের জায়গাতে নয়, ঠ পরে থাকার জন্য এই বিসর্গের স্থানে মূর্ধন্যস্বই বসেছে, অন্য কোনো দন্তস্ব তালব্য স বসেনি। তাহলে কোন স আসবে সেটা কিসের দ্বারা নির্ধারিত হবে, পরে কি বর্ণ রয়েছে তার উচ্চারণ স্থান কি, এইটার উপর নির্ভর করবে। যেমন ধনুযুক্ত টঙ্কার, ধনুষ টঙ্কার সবাই জানি, কিন্তু কোন স হবে, দন্তস্ব হবে না মূর্ধন্যস্ব হবে না তালব্য স হবে? হ্যাঁ, এটা মূর্ধন্যস্ব হলো। কেন মূর্ধন্যস্ব? পরের যে বর্ণটি রয়েছে তার উচ্চারণের স্থান মূর্ধা, ট ঠ ড ঢ এদের উচ্চারণের স্থান মূর্ধা। কোনো একটি বর্ণ দিয়ে উচ্চারণের স্থান যদি চাই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, উচ্চারণের স্থানগুলোও কিন্তু জেনে রাখা ভালো, যদিও সিলেবাসে নেই, কিন্তু বাই চান্স যদি মাস্টারমশাই একটু ইচ্ছা হলো দিই, হ্যাঁ দিতেই পারে। হ্যাঁ, সিলেবাসে নেই তাতে কি হয়েছে, বলবো তো বেসিক জিনিস এগুলো, কারোর কিছু করার থাকবে না। আচ্ছা, চেতনাযুক্ত ঠক্কুরা, চেতনা বিসর্গ রয়েছে, তারপর ঠ রয়েছে, তাহলে বিসর্গের পরে যদি ঠ থাকে আমরা কি করব, বিসর্গটাকে মূর্ধন্যস্ব করব। কেন? ঠও মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধন্যস্ব মূর্ধা থেকে উচ্চারিত, তাই চেতনাষ্ঠকুরা। নেক্সট মত্তযুক্ত ষণ্ড, এখানে কি রয়েছে, মূর্ধন্যস্ব রয়েছে, তাহলে মূর্ধন্যস্ব থাকলে কি হবে, আগের বিসর্গটা সেই শয় হয়ে যাবে, মূর্ধন্যস্ব থাকলে সেম মূর্ধন্যস্ব হবে, এই যে মূর্ধন্যস্ব হয়েছে, তাই মূর্ধন্যস্বর নিচে মূর্ধন্যস্ব, অথবা কি হবে, যেমন ছিল তেমনই হয়ে যাবে, আলাদা কোনো চেহারা কিন্তু হবে না, সেম টু সেম যা ছিল তাই, বিসর্গটা অপরিবর্তিতও থাকবে, এটা বিকল্প রূপ। দুটোই কিন্তু রাইট, দুটোই ঠিক, পরীক্ষায় যদি দুটো অপশান দেয়, হ্যাঁ দুটোই কিন্তু ঠিক বলে জানবে। নেক্সট 3 নম্বর নিয়ম দেখছি, বিসর্গের পরে যদি ত থ দন্তস্ব থাকে
তাহলে বিসর্গের স্থানে দন্ত স হবে। এইবার তাহলে বিসর্গ আগে আছে তুমি দেখলে এবং পরে দেখলে ত রয়েছে, কিন্তু তুমি মনে করতে পারছো না দন্ত স হবে না মূর্ধন্য স হবে। কি করে মনে করবে? তয়ের উচ্চারণের স্থান কি? লি তুলসানাং দন্ত্যা, ত দাঁত থেকে উচ্চারিত হয়, ত থ দ ধ দন্ত্যন্ন, সব দাঁতের দ্বারা উচ্চারিত হয়, দাঁত ছাড়া উচ্চারণ করতে পারবে না। ত উচ্চারণ করো দাঁতের গোড়ায় গিয়ে জিভটা লাগবে, দন্তস্ব উচ্চারণ করো দেখবে দাঁতের গোড়ায় গিয়ে লাগছে। এদের উচ্চারণের স্থান সিমিলার, এই জন্য বিসর্গের জায়গাতে কি বলছে? দন্তস্বকে বসাও। ত এসে থ এসে দন্তস্ব এসে নিজের প্রভাব খাটাচ্ছে ঠিকই, কিন্তু বিসর্গ বলছে হ্যাঁ বসাতে পারো তোমার দলের লোক, কিন্তু অন্তত আমার সঙ্গে সিমিলারিটি আছে এরকম একটু কিছু লোককে বসাও, তাহলে একটু ভালো হয়। আমার এলাকা যেমন যেমন সেই রকম লোক যদি একটু বসাও তোমার দলের, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, তো নিজের অস্তিত্ব সবাই বজায় রাখতে চায়, এই জন্য অন্তত উচ্চারণের স্থানটা সেম দিয়ে কিন্তু নিজের লোক বসিয়েছে। উন্নত যুক্ত তরু, উন্নত বিসর্গ প্লাস ত, এইটুকু আমার দেখার কাজ। আগে পিছে কি আছে আমি দেখব না, যা আছে তাই দেখে দেখে বসিয়ে দেবো। তাহলে বিসর্গটা দন্তস্ব হয়ে গেল, পরে ত থাকার জন্য হয়েছে উন্নতাস্তরু। এগুলো সব সহজ সহজ নিয়ম। উন্নতা যুক্ত থালিকা, থ রয়েছে তাই উন্নতাস্থালিকা, দন্তস্বয় থ হয়ে গিয়েছে। নেক্সট, প্রথম যুক্ত স্বর্গ, দন্তস্ব থাকায় বিসর্গটা কি হয়ে যাবে? ওই আগের নিয়ম, বিসর্গটাও দন্তস্ব হয়ে যাবে, অথবা আলাদা আলাদা লিখতে হবে। বিসর্গ যেমন ছিল বিসর্গ অপরিবর্তিত থাকবে। তিনটে শয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো করে রূপ পাচ্ছি। নেক্সট, পরের নিয়ম, এই নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। অয় বিসর্গ প্লাস অ, মানে কি? আগের যে প্লাসের আগে যে শব্দটি থাকবে বা যে পদটি থাকবে সেই পদে একটা বিসর্গ থাকতে হবে এবং তার আগের স্বরটা অকার হতে হবে, মানে শেষে অকার থাকতে হবে এবং বিসর্গ থাকতে, অকার বিসর্গ, তাই অয় বিসর্গ। এবং পরের যে শব্দটি থাকবে সেই শব্দটি অ দিয়ে শুরু হতে হবে। এই রকম যদি থাকে তাহলে আগে যে অকার বিসর্গ রয়েছে অকার বিসর্গটা ওকার হয়ে যাবে, আর পরের যে অ রয়েছে সেটা লোপ পেয়ে যাবে। তাহলে আগের যে অকার বিসর্গ, এখানে দুজনের মারামারি হচ্ছে, অকার অকারের মারামারি হচ্ছে। এবার অয়ে যেহেতু বিসর্গ রয়েছে তার একটু দল ভারী, কি হয়ে গেল? বলছি না ঠিক আছে আমিও মার খেয়েছি, মার খেয়ে চেহারাটা একটু পাল্টে গেছে, ওকার হয়েছে। আর পরের অ একা একা ও লুপ্ত হয়ে গেছে। এবার লুপ্ত হয়ে গেলে তো একটু চিহ্ন দিয়ে দেখাতে হবে যে ও ছিল আদৌ, নাহলে কি করে বুঝবে যে ও আদৌ মারামারি করতে এসেছিল কি আসেনি? লুপ্ত অ হয়ে গেছে, তার জন্য অবগ্রহ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তাকে চেনানোর জন্য। বাংলাতে আমরা এইরকম চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ, অবগ্রহ দুইয়ের মতো নানা রকম দিতে পারি, কম বেশি আমরা এরকমই দিয়ে থাকি, অথবা এস চিহ্ন দিয়ে অবগ্রহ চিহ্ন আমরা দেবনাগরীতে দিয়ে থাকি। এটা লুপ্ত আসে, এক একজন এক এক রকম দিয়ে থাকো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই নিয়মটা কিন্তু একটু ইম্পর্টেন্ট নিয়ম ব্যঞ্জন সন্ধির মধ্যে। তাহলে ততযুক্ত অধিক, কি রয়েছে দেখো? বিসর্গ রয়েছে, মানে বিসর্গ সন্ধির কথা ভাবতে হবে। পরে অকার রয়েছে, তাই যেই দেখলাম পরে অকার, এইবার ভাববো বিসর্গের আগে কি কার রয়েছে। বিসর্গের আগে দেখো একটা অকার রয়েছে, ত ত, এই যে তয় একটা অকার রয়েছে। আমি বলছি অকার হলে দেখা যায় না, বাকি সব কার দেখা যায়। তাহলে ত উচ্চারণ করো, অকার বিসর্গ রয়েছে। এই অকার বিসর্গের পর অকার রয়েছে, তাই এই অকারটা কি হয়ে যাচ্ছে? অকার বিসর্গটা পুরোটাই উঠে গিয়ে ওকার হয়ে যাবে। এই বিসর্গটা পুরোটাই কি হয়ে গেল? ওকার হয়ে গেছে। আর পরে অধিকের অ রয়েছে, এটা লুপ্ত হয়ে যাবে। তাহলে তত ত তয় ওকার হয়ে গেছে, আর লুপ্তটাকে একটা অবগ্রহ চিহ্ন দিয়ে আমাদেরকে দেখাতে হবে। সেই অবগ্রহ চিহ্নটা এইরকমভাবে দেখানো রয়েছে, তত অধিক। তত আগের ত যা ছিল তাই, অধিকতে বিসর্গ ছিল, এখানেও বিসর্গ যা ছিল তাই, এইগুলোর কোনো চেঞ্জ হবে না। আগে পিছে কোথাও সন্ধির কোনো নিয়ম কার্যকর হয় না, শুধু প্লাসের ঠিক আগে আর পরে আমাদেরকে দেখতে হয়। বেদহ যুক্ত অধিত, তাহলে বেদহ বিসর্গ, হ্যাঁ, মানে অকারের পর বিসর্গ প্লাস অ রয়েছে, তাই লুপ্ত অ হয়ে গেছে। দুপাশেই অ, দুপাশে অ থাকলে তবেই লুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট নিয়ম, অয় বিসর্গ ঠিক আগেরটার মতো, অয় বিসর্গ দেখো, অয় বিসর্গ দিয়েই কতগুলো নিয়ম আমরা পাচ্ছি। অবাদে স্বরবর্ণ, অয় বিসর্গের পর কি থাকবে? অবাদে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে? আগেরটাই দেখেছিলাম অয় বিসর্গের পর শুধু যদি অ থাকে তাহলে ওকার, আর লুপ্ত অ হয়েছিল। এখানে কি বলছে? অয় বিসর্গের পর যদি অ থাকে, অবাদে স্বরবর্ণ মানে আর, রস্বই, রস্যু, দীর্ঘ, রি, লি এইগুলো যদি থাকে,
তাহলে কি হচ্ছে, অকারের পরবর্তী বিসর্গটা লোপ পাবে। এই যে প্রথম যে অকার রয়েছে তারপর যে বিসর্গটা রয়েছে শুধুই বিসর্গটা লোপ পাবে। আগে কিন্তু ওকার হয়ে গেছিল, আগে ওকার হয়ে গেছিল, এইখানে বিসর্গ লোপ পাচ্ছে। হ্যাঁ, আগে অকার যখন ছিল তখন এর চেহারা ওকার হয়ে গেছিল, কিন্তু যেই অবাদে আ রস্যই দীর্ঘই অন্যান্য বর্ণগুলি চলে এলো তখন বলছে না, এরা তো আবার শক্তিশালী বর্ণ রস্যই দীর্ঘই, তাহলে কি এই রস্যু এই বিসর্গটাকেই তারা মেরে মুরে তাড়িয়ে দিল। নরা যুক্ত আগচ্ছতি, তাহলে যখনই দেখছি অয় বিসর্গ প্লাস যে কোনো স্বরবর্ণ রয়েছে, যে কোনো স্বরবর্ণ থাকলে কি হলো, বিসর্গের লোপ ঘটলো। আর এই যে বিসর্গ লোপ ঘটলো তারপরে দেখো তো নরযুক্ত আগচ্ছতি, আবার নরাগচ্ছতি কি করা যাবে না। অনেক আগেই বলেছি বিসর্গ লোপ পেয়েছে, এখানে বিসর্গ ছিল, বিসর্গ লোপ পেয়েছে, বিসর্গকে ছেড়ে চলে গেছে, তারপরে সে আর নতুন কাউকে নিজের কাছে টানতে পারবে না। এইভাবে কিন্তু মনে রাখতে হবে, বিসর্গ লোপ পাওয়ার পরে আর সন্ধি কিন্তু হবে না, কোনোভাবেই হবে না। নেক্সট, আচ্ছা, এই আমরা তো এইভাবে পড়ছি, এই দিকটা পড়ছি, যদি এই দিকটা দেয়, ডান দিকটা দেয়, হ্যাঁ, শুধু দিল নরযুক্ত আগচ্ছতি, মানে নর আগচ্ছতি এইরকম দিল, আমি একটু মুছে দেখিয়ে দিই। নর আগচ্ছতি দিয়েছে, আলাদা আলাদা লিখেছে এবং বলল যে বিসন্ধি করো, বিসন্ধি, সন্ধিবিহীন করো, তার মানে এখানে নিশ্চয়ই সন্ধি হয়েছিল, হ্যাঁ, এবং আলাদা আলাদা লেখা রয়েছে, তাহলে আলাদা আলাদা লেখা তো সন্ধিতে থাকে না, কখন থাকে, একমাত্র বিসর্গ লোপ পাওয়ার পরে। আর কোথাও কিন্তু এরকম আলাদা আলাদা লেখা নেই, সন্ধিতে সব জায়গায় একসঙ্গেই লেখা, একমাত্র বিসর্গ। তার মানে এখানে একটা বিসর্গ ছিল, তুমি জাস্ট বিসর্গ বসিয়ে দাও, তোমার কাজ শেষ, ব্যাস। এইটুকুই হচ্ছে উল্টো দিকের কাজ। এইভাবে সবকটা পড়ার সময় কিন্তু ডান দিক বা দিক দুদিক থেকেই পড়বে, যাতে এই দিক থেকে দিলে এই পাশটা চিনতে পারো, এই দিক থেকে দিলে এই পাশটাও চিনতে পারো। নেক্সট উদাহরণ, নেক্সট সূত্র দেখো। তাহলে প্রথমে জানলাম অয় বিসর্গের পর অ থাকলে কি হয়, ওকার হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। তারপর নিয়মে হচ্ছে অয় বিসর্গের পর অবাদে স্বরবর্ণ থাকলে কি হয়, শুধু বিসর্গটা লোপ পাচ্ছে। এবার বলছে স্বরবর্ণ তো বললাম, পরে যদি বর্গের 3, 4, 5 নম্বর বর্ণ থাকে, অয় বিসর্গের পর আগেরটা অয় বিসর্গই রয়েছে, অয় বিসর্গ দিয়েই পরপর নিয়মগুলি চলছে, এবং পরে বর্গের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বর্ণ, এইবার তোমার ওই ব্যঞ্জন সারণী মনে করতে হবে। বর্গের 3, 4, 5 মানে কি, ক বর্গের 3, 4, 5, চ বর্গের 3, 4, 5, ট বর্গের 3, 4, 5, তোমরা মাহেশ্বর সূত্র দিয়েও মনে রাখতে পারো, কিন্তু এইভাবে মনে রাখাটা তুলনামূলকভাবে সোজা। যদি থাকে গ ঘ উম, হ্যাঁ, চ ছ বাদ দিলাম, তারপর চ ছ জ থেকে শুরু, জ ঝ ইয়, ট ঠ বাদ দিলাম, হ্যাঁ, ড ঢ মূর্ধন্য না, এইভাবে পরপর 3টে এই বর্ণগুলো যদি থাকে। আর অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ কারা, য় র ল ব, আর একটা হ যদি থাকে তাহলে বিসর্গটি ওকার হয়ে যাবে। এই নিয়মটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা নিয়ম, বেশ ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে অয় বিসর্গটা কি হয়ে গেল, ওকার হয়ে গেল। এবার প্রথম নিয়মে দেখেছিলাম 4 নম্বর নিয়মে অয় বিসর্গটা ওকার হয়েছিল, আর পরের অকারটা লুপ্ত অ হয়ে গেছিল, কিন্তু পরে তো এখানে অকার নেই, পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে তারা তো আর লুপ্ত অ হতে পারবে না, তাহলে তারা যেমন ছিল তেমন থাকবে। আচ্ছা, তাহলে নরহ যুক্ত গচ্ছতি, অকার বিসর্গ রয়েছে, তারপরে গ রয়েছে, এইবার তোমাকে ভাবতে হবে পরের বর্ণ গ, মানে বর্গের তৃতীয় বর্ণ, কোন বর্গের, ক বর্গের তৃতীয়, ক খ গ। বর্গের 3, 4, 5 বলেছি, 3, 4, 5-এর মধ্যে আছে কিনা দেখো তো, হ্যাঁ 3, 4, 5-এর মধ্যে রয়েছে। তাহলে কি করব, বিসর্গটা ওকার হয়ে যাবে, আর কিচ্ছু না, জাস্ট এই একটাই চেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। বিসর্গটা ওকার হয়েছে এবং আমরা তাকে আলাদা আলাদা লিখছি, এখানেও কিন্তু আলাদা আলাদাই লিখতে হবে, বিসর্গটা ওকার রয়েছে। তুমি একসঙ্গেও লিখতে পারো, একসঙ্গে লিখলে যে আমি ভুল তাও কিন্তু বলা যাবে না, তবে আলাদা লেখাটাই বেটার। আচ্ছা, বিসর্গের জায়গায় দেখো পরে ভীত রয়েছে, ভীত কি, প ফ ব ভ 4 নম্বর বর্ণ, নমতি 5 নম্বর বর্ণ, জাতি অন্তস্থ বর্ণ, ইয় অন্তস্থ বর্ণ, হন হত, হ্যাঁ এটা হ বর্ণ রয়েছে। তাহলে এই বর্ণগুলো থাকলে কি হয়েছে, বিসর্গটা ওকার 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 হয়ে গেছে, জাস্ট এইটুকুই। তাহলে অকারের নিয়ম শেষ। এবার তাহলে আমরা একটু রিভাইজ করি, দেখি তো অকারের নিয়ম কটা হলো। 6 পর্যন্ত অকারের নিয়ম হয়েছে। তাহলে অকারের 4 নম্বর নিয়ম দেখো কি ছিল, 4 নম্বর থেকে 4, 5, 6, 7 4টে নিয়ম রয়েছে অকারের। অকারের বিসর্গ প্লাস অ, অকার বিসর্গ প্লাস, অকার বিসর্গ প্লাস অবাদে স্বরবর্ণ ছিল, হ্যাঁ অবাদে স্বরবর্ণ মানে
টোটাল স্বরবর্ণগুলোর জন্য দুটো নিয়ম, একটা অ বিসর্গের পর অ আর বাকি স্বরবর্ণ, আর একটা হচ্ছে অয় বিসর্গ তারপর 3, 4, 5 বর্ণ। এইভাবে আমরা দেখলাম। আচ্ছা, এইবার হচ্ছে যেই অ হয়ে গেল এবার আতে চলে এলো, অ আ এইভাবে চলছে, তারপর রস্বই দীর্ঘ রস্যু দীর্ঘ এইভাবে দেখতে হবে। তাহলে এইভাবে যখন পড়বে তখন একটু মুখস্থ করে দেখি তো এই অ দিয়ে কটা নিয়ম রয়েছে, আ দিয়ে কটা নিয়ম রয়েছে, বা স্বরবর্ণ দিয়ে কটা নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে একসঙ্গে পড়ার চেষ্টা করবে। তাহলে আকার বিসর্গ কি রয়েছে, শুরুতে আকার বিসর্গ রয়েছে, তাহলে অয়ের পর আ হবে, এইভাবে নিয়ম মুখস্থ রাখো, অয়ের পর আকার বিসর্গ রয়েছে, আর তারপরে যে কোনো স্বরবর্ণ আর বর্গের 3, 4, 5 এই কম্বিনেশনটা সব জায়গাতেই এক, এই কম্বিনেশনটা তোমার মনে রাখতে হবে। তাহলে দেখো কতটাই সহজ হয়ে যাচ্ছে সূত্র, তুমি যদি সূত্র মুখস্থ করো তোমার কাজ অনেক সহজ হয়ে যায়। বর্গের 3, 4, 5 বর্ণ, অন্তঃস্থ বর্ণ হ, এরা যদি থাকে তাহলে আ পরবর্তী বিসর্গটা লোপ পাবে, এই যে বিসর্গটা রয়েছে এই বিসর্গটা লোপ পাচ্ছে, এবং লোপের পর আর সন্ধি হবে না। তাহলে গজাযুক্ত অদ্য আকারের পর বিসর্গ, এবং পরে যাই থাকুক না কেন, যে কোনো বর্ণই থাকুক না কেন, মানে এই কম্বিনেশনের মধ্যে যে কোনো বর্ণই থাকুক না কেন, বিসর্গ কিন্তু লোপ পেয়েছে। তাহলে গজাযুক্ত অদ্য দেখো সন্ধি হয়ে বিসর্গ লোপ পাওয়ার পর আর কাছাকাছি আসেনি। ছাত্রা গচ্ছন্তি, অসাধাবন, তোমাকে এই বর্ণগুলো চিনতে হবে। গ তৃতীয় বর্ণ, ধ চতুর্থ বর্ণ, ম পঞ্চম বর্ণ, ল অন্তঃস্থ বর্ণ, হ বর্ণ এখানে এই কম্বিনেশনের মধ্যে রয়েছে, উষ্ম বর্ণের মধ্যে রয়েছে। তাহলে এই বর্ণগুলি যদি হয় তাহলে বিসর্গ লোপ। এইবার আবার অনেক সময় চোখের ভুল হয়, পরীক্ষার হলে চোখের ভুল, কেমন চৌরা হরতি, আর এই দিকে দিল চৌর হরতি, এখানে দিল চৌ দিল আর এখানে চো দিল। অনেক সময় প্রথম অপশানটা ওইটা দেখেই আমরা ঠিক করে চলে আসি, কিন্তু বানানটা কি দিয়েছে সেটা অনেক সময় আমাদের চোখ থেকে এড়িয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে চৌরা শুধু বিসর্গটা লোপ পেয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি, গেল। তাহলে অকার হলো, আকার নিয়ম হলো, অকারের নিয়ম দেখলাম কতগুলো, আকারের একটা নিয়ম দেখলাম। তাহলে এবার কি পড়ে রয়েছে বলো তো, শুরুতে অকার আকার গেল, এইবার শুরুতে যদি অ আ বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকে তারপর বিসর্গ থাকে তাহলে কি হবে, টোটালটাকেই একসঙ্গে বলা হচ্ছে। অ আ বাদে স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে আর পরের সেই সেম কম্বিনেশান, ফলে এইটা তুমি একবার মুখস্থ করলেই তোমার সব জায়গাতেই এই কম্বিনেশনটা চলে আসে। স্বরবর্ণ বর্গের 3, 4, 5 বর্ণ, অন্তঃস্থ বর্ণ হ, এই কটা যদি বর্ণ থাকে বিসর্গটা চেঞ্জ হয়ে রয় হসন্ত হয়ে যাবে। এতক্ষণ কিন্তু রয় হসন্ত হয়নি কোথাও, এখন রয় হসন্ত হচ্ছে কখন, আগে যদি অ আ না থাকে অন্য কোনো স্বরবর্ণ থাকে তারপর ওই বিসর্গটা কি হয়ে যাবে, র। রবি যুক্ত উদেতি, আগে দেখো র বয় রশ্মি, রশ্মিকারের পর বিসর্গ রয়েছে, তাহলে রশ্মিকারের পর বিসর্গ, আর পরে যে কোনো স্বরবর্ণ, বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, অন্তঃস্থ বর্ণ, উষ্ম বর্ণের হ যদি থাকে বিসর্গ র হয়ে যাবে। তাহলে অ আ থাকলে কিন্তু বিসর্গ কোথাও র হয়নি, এটা খেয়াল রাখবে, অনেকে কিন্তু গুলিয়ে ফেলো, অ বিসর্গ স্যার র কোথায় হবে, অ আ এর ক্ষেত্রে র হয়নি, বাকি যে স্বরবর্ণগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রটা হয়েছে। এখানে ঔকার রয়েছে, এখানে রস্যুকার রয়েছে, এখানে একার রয়েছে, রস্যিকার রয়েছে, তারপর বিসর্গগুলোই কিন্তু রয় হসন্ততে হয়েছে। তাহলে এই যে রবির যে বিসর্গ ছিল বিসর্গটা রয় হসন্ত রয়েছে, আর রয় হসন্ত কী হয়, পরের বর্ণের রেফ হতে পারে, আর যদি পরে স্বর থাকে স্বরটা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, রয় রস্যু, রবি যুক্ত উদেতি, রবি রুদেতি, রয় রস্যু হয়ে যাচ্ছে। কিন্তু যখন পরে ব্যঞ্জনবর্ণ থাকছে তখন রয়ের সঙ্গে ব্যঞ্জনবর্ণ যুক্ত হলে কী হয়ে যাবে, যুক্তাক্ষর হয়ে যাবে, এই রটাই পরের বর্ণের রেফ হয়ে যাবে, পরের বর্ণের মাথায় গিয়ে বসবে। এইভাবে এই নিয়মটি রইল। নেক্সট, তাহলে অকার আকার গেল, অকার আকার বাদে যে কোনো স্বরবর্ণ গেল শুরুতে, এইবার বাকি থাকলো ছোটো ছোটো একটা দুটো ভিন্ন ভিন্ন নিয়ম। সেই ভিন্ন ভিন্ন নিয়মের জন্য ছোট ছোট নিয়মগুলো তোমার একটু খাতায় লিখে লিখে পড়তে হবে, যে ভো ভগ অগ অপূর্বস্ত, সূত্র না হলেও চলবে, পড়লে ভালো। ভো ভগ অঘ তিনটি পদ, সম্বোধনবাচক তিনটে পদ উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো সেম কম্বিনেশান, তাহলে মুখস্থ করতেও সুবিধা হয়ে গেল, একই কম্বিনেশান রয়েছে, এই তিনটের পরে যদি এই কম্বিনেশান থাকে তাহলে কি হবে, বিসর্গ লোপ পেয়ে যাবে। দেখো বিসর্গ লোপ, আর যা ছিল তাই, আর বাকি কিছু আমার দেখার দরকার নেই,
বাকি সেম টু সেম হবে, শুধু এই 3টি শব্দ যদি থাকে তাদের বিসর্গের লোপ ঘটবে। আচ্ছা, আবার দেখো কিছু কিছু উপসর্গের ক্ষেত্রে বলেছে, দেখা যাক কি কি উপসর্গ। নিহ উপসর্গ, আবিহ উপসর্গ, বহি, দুষ, প্রাদুহ, চতুষ ইত্যাদি ইত্যাদি উপসর্গ এবং এই 4টে বর্ণ ক খ প ফ বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব হবে। এটা কিন্তু শুধুমাত্র এই অব্যয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য কোনো জায়গাতে যদি থাকে, অন্য কোনো জায়গাতে যদি ধরো অকারের পর বিসর্গ প্লাস এই 4টে বর্ণ রয়েছে, বিসর্গ কিন্তু লোপ পাবে না। বিসর্গ কিছু ব্যতিক্রম বাছে, বিসর্গটা যেমন ছিল তেমনই থাকবে। যেমন লোকহ যুক্ত কোকিল, যদি এরকম বলি, হ্যাঁ, তাহলে লোক কয় বিসর্গ আর কোকিলর ক, ওটা কিন্তু বিসর্গটা যা ছিল তাই থাকবে, বিসর্গ লোপ পাবে না। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা আলোচ্য সেটা আগে বলি। নি আবি এই কতগুলো এই কতগুলি বর্ণ রয়েছে, তাদের মধ্যে কিছু রয়েছে অব্যয়, কিছু সংখ্যাবাচক শব্দ এবং কিছু নিপাত রয়েছে। তো এদের পরে যদি এই 4টে বর্ণ থাকে, বর্গের প্রথম আর দ্বিতীয়, ক বর্গ এবং প বর্গ, প্রথম আর দ্বিতীয় বর্ণ থাকে, বিসর্গটা কি হয়ে যাচ্ছে, মূর্ধন্যস্ব হয়ে যাচ্ছে। যেমন নিষ্কাম, এই শব্দগুলো আমরা সবসময় শুনে এসেছি। নিষ্কাম, নিষ্ফলম, আবিষ্কার, তাহলে আবিষ্কারে কোন স, কোনো রকম সংশয় থাকলো না, মূর্ধন্যস্ব। এবার এইখানটা একটা সহজ নিয়ম রয়েছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে আগে যদি অকার, আগের দিনও বলছিলাম, আগে যদি অ বা আ থাকে, আগে যদি অ বা আ থাকে তাহলে দন্তস্ব, না থাকলে মূর্ধন্যস্ব। এই একটা নিয়ম আমি বলেছিলাম, সত্যবিধানের জন্য কাজ হয়ে যাবে, ম্যাক্সিমাম 80% কাজ এটাতেই হয়ে যায়। আগে যদি অকার আকার থাকে দন্তস্ব, যেমন লতাসু, আকার রয়েছে দন্তস্ব। নরে সু, দেখো একার রয়েছে মূর্ধন্যস্ব। ঠিক এরকমভাবে যদি আমি মনে রাখি, নিষ্কাম, নি আগে দেখো রসিকার রয়েছে, তাহলে মূর্ধন্যস্ব হবে, দন্তস্বর কোনো জায়গায়। নিষ্ফল, আবিষ্কার, রসিকার রয়েছে, এইভাবে মনে রাখতে পারি। অথবা এই উপসর্গগুলো বা এই পদগুলি থাকলে তখন আমরা মূর্ধন্যস্ব করব। নেক্সট, ইস উস ভাগান্ত শব্দ, তার মানে যে সকল শব্দের শেষে ইস রয়েছে, যে সকল শব্দের শেষে উস রয়েছে, সেই সকল শব্দের যে দন্তস্বয় হসন্ত, তারপরে যদি এই বর্ণগুলি থাকে তাহলেও সেম কাজ হবে, বিসর্গের স্থানে মূর্ধন্যস্ব বসাতে হবে। যেমন ধরো হবিষ শব্দ পড়েছো, হ্যাঁ, হবিষ, হ বয়রসি দন্তস্ব, শেষে কি রয়েছে, ইস রয়েছে, বয়রসি দন্তস্বয় হসন্ত হবিষ, প্রথম আর এক বচন হয় হবি যুক্ত পততি, তাহলে কি হয়ে যাবে, এই যে বিসর্গটা রয়েছে, ইস ভাগান্ত মানে দন্তস্বর আগে কে রয়েছে দেখো, হ্যাঁ, দন্তস্বর আগে কে রয়েছে দেখো, বলছি, দন্তস্বর আগে রস্বই রয়েছে। এই যে উস, এই দন্তস্বর আগে কে রয়েছে, হ্যাঁ, রস্যু রয়েছে। যখন মূল শব্দ হয় তখন দন্তস্বয় হসন্ত থাকবে, হবিস, হ বয়রসি দন্তস্বয় হসন্ত, হ বয়রসি দন্তস্বয় হসন্ত। মূল শব্দ যখন লিখছো তখন হবিস, তার একের একে, তার একের এক মানে প্রথম আর এক বচন, একের এক মানে প্রথম আর এক বচনে হবে হ বয়রসি বিসর্গ, হবি, এটা প্রথম আর এক বচনে আমরা লিখছি। তাহলে হবি যুক্ত পততি, তাহলে এই যে হবি, এই হবিটা কোথা থেকে এসেছে, হবিস শব্দ থেকে এসেছে, ইস ভাগান্ত শব্দ থেকে এসেছে। তাহলে ইস ভাগান্ত শব্দ, উস ভাগান্ত শব্দ, এই যে উস রয়েছে, আয়ুষ শব্দ, তাহলে ইস ভাগান্ত বা উস ভাগান্ত যে শব্দর যে দন্তস্ব, সেই দন্তস্ব মূর্ধন্যস্ব হবে। কেন, তার আগে কি কার রয়েছে দেখো, তার আগে রস্যিকার রয়েছে আর নিচেরটায় রস্যুকার রয়েছে। আমি এখানে ওপরে লিখে দিয়েছি, অকার আকার থাকলে দন্তস্ব, অকার আকার থাকলে দন্তস্ব, না থাকলে মূর্ধন্যস্ব, এইটুকুই। অকার আকার থাকলে দন্তস্ব, না থাকলে মূর্ধন্য, এইটুকুতেই 80% সত্যবিধানের কাজ শেষ, কোনো সূত্র পড়তে হবে না। নরেশু, নরে একার রয়েছে মূর্ধন্যস্বয় রস্যু, লতাসু, লতা আকার রয়েছে দন্তস্বয় রস্যু। এইভাবে পড়তে হবে। এবার কিছু কিছু জায়গায় তোমার একটু এদিক ওদিক মনে হতে পারে, কিন্তু সেটা বর্ণ বিশ্লেষণ করলে বোঝা যাবে যে তার আগে কী কার রয়েছে। মুনিষু, পতিষু, হরিষু, সব দেখো রস্যিকার রয়েছে, সেখানে অকার আকার নেই, তাই দন্তস্ব কিন্তু হতে পারে না, সেখানে সব মূর্ধন্যস্ব হবে। সপ্তমীর বহুবচনগুলো একটু ভাবো শব্দরূপের, তাহলে পেয়ে যাবে। তাহলে আমরা এখানে জানলাম যে ইস ভাগান্ত উস ভাগান্ত শব্দ কি হচ্ছে, সব দন্তস্বগুলি মূর্ধন্যস্ব হয়ে যাচ্ছে। তোমাকে হয়তো দিল আয়ুষ প্লাস করতি, এইভাবে দিল, আয়ুষ যুক্ত করতি না দিয়ে আয়ুষ প্লাস করতি দিল, দিতেই পারে, তাতেও কিন্তু ওই একই কার্য হবে। আর বিসর্গ দিলে তো জানলেই বিসর্গটা মূর্ধন্যস্ব হয়ে যাচ্ছে।
নমঃ পুরঃ তীর, তারপর ক্রি ধাতু নিষ্পন্ন পদ, মানে ক্রি ধাতু নিষ্পন্ন, ক্রি ধাতু দিয়ে যে কোনো পদ হতে পারে, করতি হতে পারে, ক্রি ধাতু দিয়ে কারও হতে পারে ঘই প্রত্যয়ান্ত, ক্রি ধাতুর লুট করলে করনাম হতে পারে, ক্রি ধাতুর তিন প্রত্যয় করলে কৃতি হতে পারে, নুল করলে কারকা হতে পারে। তো যে কোনো ক্রি ধাতু নিষ্পন্ন যে কোনো পদ, তিঙন্ত পদ, কৃদন্ত পদ, যে কোনো পদ যদি থাকে বিসর্গ স্থানে দন্তস্ব হবে। এবার কি করে দন্তস্ব মনে রাখবো? আগের নিয়মটা মনে রাখো। আগে অকার আকার থাকলে দন্তস্ব। দেখো নামাস বিসর্গের আগে নমতে কী কার রয়েছে? অকার রয়েছে। পুরস দন্তস্ব বিসর্গের আগে কি রয়েছে? পুর অকার রয়েছে। তিরস অকার রয়েছে, অকারের পর বিসর্গই রয়েছে। তাই এই যে বিসর্গগুলো, সেই বিসর্গগুলো দন্তস্ব হবে। সত্যবিধানটাকে কিন্তু মানছে। দেখো নমস্কার, দন্তস্বর আগে কী কার রয়েছে? অকার রয়েছে। দন্তস্বরে কি? অকার রয়েছে। কিন্তু আগেরটা ভাবো, আগের যেটা ছিল সেটাতে কি দন্তস্বর আগে অকার ছিল? না, দন্তস্বর আগে দেখো আয়ুষ করতি, আয়ুষ কাম, হ্যাঁ, তারপরে হবিষ পততি। তাহলে এখানে সবই দেখো দন্তস্ব বা মূর্ধন্যস্ব যেটা হবে তার আগে কি কার রয়েছে এটা দেখতে হবে, আগে অকার আকার আছে কিনা এটা দেখতে হবে। না থাকলে মূর্ধন্যস্ব, থাকলে দন্তস্ব। এখানে দেখো সব অকার আকার আছে বলে দন্তস্ব হয়েছে। স আর এস, এই দুটি বর্ণের পরে অ বাদে যে কোনো বর্ণ থাকলে বিসর্গ লোপ। ভালো করে খেয়াল করবে, অ বাদে, অ থাকলে কিন্তু হবে না। সহ যুক্ত অহম যদি থাকে তখন সো অহম, দন্তস্বয় ওকার হয়ে যাবে, আর এই অটা লুপ্ত অ হয়ে যাবে, বিসর্গটা ওকার হয়ে গেল। কিন্তু অ বাদে যদি যে কোনো বর্ণ থাকে, সেটা স্বরবর্ণ হতে পারে, ব্যঞ্জনবর্ণ হতে পারে, যে কোনো বর্ণ থাকলেই কি বলবো? বিসর্গের লোপ হবে। যেমন স যুক্ত গত, দেখো বিসর্গ লোপ পেয়ে গেছে, বিসর্গটা এখানে কিন্তু নেই, দেখা যাচ্ছে না, আর লোপ পেয়ে গেছে, চলে গেছে। এসো যুক্ত আগত, বিসর্গ লোপ পেয়ে গেছে, বিসর্গ কিন্তু এখানে আর নেই। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট নিয়ম। সব থেকে ইম্পর্ট্যান্ট নিয়ম হচ্ছে এই 14 নম্বর নিয়মটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বিসর্গ সন্ধির মধ্যে, এবং এই নিয়মটা বেশ কয়েকবার বিসর্গ সন্ধিতে এসেছে পরীক্ষাতে। কি নিয়ম? অ ই উকারের পর বিসর্গ, তারপরে যদি র থাকে তাহলে বিসর্গের লোপ ঘটবে এবং ওই তিনটে স্বরের দীর্ঘস্বর ঘটবে, বৃদ্ধি ঘটবে। তাহলে অ আকার হয়ে যাবে, দীর্ঘই দীর্ঘকার হয়ে যাবে, হ্যাঁ, দীর্ঘ ই দীর্ঘইকার হয়ে যাবে, দীর্ঘ উ হ্রস্ব উ দীর্ঘ উকার হয়ে যাবে। কীরকম ব্যাপার দেখে নিই একটু উদাহরণটা আমরা। আচ্ছা দেখো, পিতহ বানানটা খেয়াল কর, পয়রসি তয় বিসর্গ। তয় বিসর্গ মানে এটা অয় বিসর্গ হিসাবে ধরতে হবে। তয় বিসর্গ মানে এটা অকারের পর বিসর্গ রয়েছে। বর্ণ বিশ্লেষণ করলে আমরা উচ্চারণ করলেও পাবো, বর্ণ বিশ্লেষণ করলেও পাবো, অকারের পর বিসর্গ। ঠিক তারপরে র রয়েছে, পরে র থাকলেই সাবধান, আগে বিসর্গ পরে র। এই কম্বিনেশনটা ডেডলি কম্বিনেশন, পরীক্ষা বেশ কয়েকবার দিয়েছে এটা। চক্ষু রোগ বহুবার কিন্তু এটা উদাহরণ পাবে। তাহলে পিতঃযুক্ত রক্ষ কি হয়ে গেল? এই যে অয় বিসর্গ ছিল, এই অয় বিসর্গের এই অকারটি, বিসর্গ তো থাকবে না, এই অকারটার বৃদ্ধি ঘটবে, আ হয়ে যাবে। তাহলে পিতটা হয়ে যাবে পিতা, আর যা ছিল তাই। পরের রক্সটা রক্সই থেকে যাবে, পরেরটার কোনো চেঞ্জ ঘটবে না, রয়ের কোনো চেঞ্জ ঘটবে না, বিসর্গের লোপ ঘটবে, তার আগের স্বরে দীর্ঘস্বর ঘটবে। নিযুক্ত রব, তাহলে কি হয়ে গেল? নয় রশ্মি, এই যে বিসর্গ ছিল, বিসর্গটার লোপ ঘটবে, এই জন্য দেখো লোপটা দেখিয়েছি, এখানে লোপ মানে নেই, এখানে লোপ মানে নেই। তারপরে গিয়ে নয় রশ্মিটা হয়ে যাবে নয় দীর্ঘী, দীর্ঘস্বর হয়ে যাবে। চক্ষুযুক্ত রোগ বহুবার দিয়েছে, চক্ষু বিসর্গ, এখানে বিসর্গ লোপ করেছি, এখনও কিন্তু রস্যু রেখেছি, ফাইনালি দেখো রস্যুটা দীর্ঘ হয়ে গেল, চক্ষু রোগ। হরিযুক্ত রাম্যতে, হরি বানানো হয় রয় রশ্মি বিসর্গ, তাহলে বিসর্গ রয়েছে, তারপরে র রয়েছে, তাহলে র থাকলেই এই কম্বিনেশনে কি করবে? এই র এই বিসর্গটাকে মেরে ফেলে দেবে, আর ঠিক তার আগের যে হ্রস্বস্বর রয়েছে তাকে দীর্ঘস্বর করে দেবে। হ্যাঁ, তখন হয়ে যাবে হ রয় দীর্ঘী, আর পরে যা আছে তাই, পরেরটার কোনো চেঞ্জ হবে না, হরি রম্মতে, এই রকম রূপটা কিন্তু পাবো। তাহলে আমরা এই 14টা নিয়ম পড়লাম, এবং এছাড়াও আরও 4-5টা নিয়ম ব্যাকরণ কৌমুদিতে রয়েছে।
পরের দিন আমি এটা আলোচনা করে দেব। তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই উদাহরণ যা পড়বে সন্ধির ব্যাকরণ কৌমুদি থেকে পড়বে, অন্য কোনো জায়গায় বলছি না, তার কারণ ব্যাকরণ কৌমুদি হচ্ছে বেস্ট উদাহরণের জন্য। ব্যাকরণ কৌমুদি সন্ধির উদাহরণের জন্য বেস্ট, অন্যান্য উদাহরণের জন্য বেস্ট, সূত্রের জন্য না। কোনো সূত্র পড়া যাবে না, কিন্তু বাংলা নিয়ম পড়তে পারো কিন্তু কোনো সূত্রই পড়বে না, কারণ এখানে কিন্তু পাণিনীয় সম্প্রদায়ের সূত্র কিন্তু নেই, অন্য সূত্র পাবে। অনেকে হয়তো বলে অভিহিত মাত্রে প্রথমা কারকের সূত্র দিয়ে চালিয়ে দেয়, কিন্তু ওগুলো ব্যাকরণ কৌমুদির সূত্র নয়, ওগুলো পাণিনির সূত্র নয়, ওগুলো ব্যাকরণ কৌমুদির সূত্র, পাণিনির সূত্র নয়, অষ্টাধ্যায়ী সূত্র নয়, ফলে সেগুলো গ্রহণ করা যাবে না। এই জন্য ব্যাকরণ কৌমুদির কোনো সূত্রই নেবে না, সেটা মানে কোনো সূত্রই পড়ারই দরকার নেই, সেটা ব্যাকরণ কৌমুদির হোক আর পাণিনির হোক, সে যাই লেখা থাকুক না কেন সূত্র আমি পড়বো না, শুধু উদাহরণ পড়বো ব্যাকরণ কৌমুদি। আর ব্যাকরণ কৌমুদির মধ্যে দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ এইটার ভুলের সম্ভাবনা একদমই কম। আরেকটি বই রয়েছে হেমচন্দ্র, ওইটাতে কিন্তু অনেক ভুল থাকে। আর অন্যান্য ব্যাকরণ কৌমুদিও রয়েছে, সেগুলো তো কম বেশি ভুল থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু দুর্গাচরণ সাংখ্যটা হচ্ছে বেস্ট বই। তো যাই হোক, হেমচন্দ্র যখন পড়বে একটু সাবধানে পড়বে, কারণ হেমচন্দ্রতে কম বেশি কিন্তু ভুল থাকে। সব জায়গায় ভুল আছে বলবো না, কিন্তু অনেক ভুল থাকে, প্রিন্টিং মিস্টেক। ভুল মানে গ্রন্থকারের ভুল নয়, প্রিন্টিং মিস্টেক রয়েছে। তো যাই হোক, এখানে আমি সন্ধির কতগুলো নিয়ম আমি আলোচনা করলাম, সন্ধি কীভাবে করতে হয় সেটা দেখালাম, বিসর্গ সন্ধি কীভাবে পড়বে, কীভাবে মুখস্থ করবে সেটা দেখালাম, পদ্ধতিটা দেখালাম। আমি কিন্তু কোনো সাজেশান দিচ্ছি না এখান থেকে যে এইটাই আসবে, এটাই কিছু। তোমাকে কি করতে হবে, বাড়িতে ব্যাকরণ কৌমুদিটা খুলতে, সবার আছে ব্যাকরণ কৌমুদি, আমি জানি সবার আছে। ব্যাকরণ কৌমুদি না থাকলে পাণিনীয় শব্দশাস্ত্র দেখবে, সেখানেও প্রচুর উদাহরণ রয়েছে। পাণিনিয়ম দেখবে, পাণিনিয়মে একটু কম উদাহরণ রয়েছে, কিন্তু ব্যাকরণ কৌমুদিতে বেস্ট, ব্যাকরণ কৌমুদি প্রচুর উদাহরণ রয়েছে। বা তোমার কাছে যে রেফারেন্স বই রয়েছে সেখানে দেখো, দেখে এবার উদাহরণগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করো, কোথায় একটু আলাদা, কোন নিয়মটা তোমার আলাদা বলে মনে হচ্ছে সেই নিয়মটা দাগাও। একটা একটা শব্দের জন্য যদি কোনো একটা নিয়ম থাকে, সেই নিয়মগুলি দেখো, পরীক্ষায় কিন্তু ওইটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ব্যঞ্জন সন্ধিটা পড়ব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়বো, আমার পরে একটা ক্লাস রয়েছে, কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও অতি সংক্ষেপে জিজ্ঞাসা করবে। স্যার 4 নম্বর নিয়মটা একটু দেখি, 4 আর 9। 9টা ভো ভগ অঘ অপূর্বস্য গেল, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার পুনঃ কপি। স্যার স্যার হ্যাঁ, পুনযুক্ত পি, ঠিক। ওটা কি বিসর্গ, ওটা কি সজাত পুনঃ বিসর্গ? রজাত স্যার, রজাত 4 নাম্বার বিসর্গ। চেক করছিলাম কিন্তু কি হয়েছে? হ্যাঁ, ওই রজাত বিসর্গ। আমি বলেছি না যে আরও কিছু নিয়ম পানি নিয়মের ওই ব্যাকরণ কৌমুদিতে রয়েছে, একটা একটা শব্দের জন্য নিয়ম, রজাত বিসর্গের জন্য নিয়ম, অহন শব্দ একটা শব্দ তার জন্য নিয়ম, সেইগুলো কিন্তু এখনও আলোচনা করিনি। আমি বললাম হয় সামনের দিন করব, আর নিজেরা একটু দেখো, সেইগুলো কিন্তু সামনের দিনে আসবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তোমরা একটু নিজেরা দেখো বাড়িতে, আশা করি কোনো সমস্যা হবে না। হ্যাঁ বলো। বলছি অন্তযুক্ত হিতম, তো ওখানে অন্তর্হিতম হচ্ছে, আবার আরেকটা জায়গায় তত যুক্ত হিতম, ওখানে তয়ে ওকার হচ্ছে তত হিতম, এটা কিভাবে হচ্ছে? একই কথা, একটু আগে যে জিজ্ঞাসা করলো ও কিন্তু সেই সেম উদাহরণ চেয়েছে, কারণ ওই প্রথম পৃষ্ঠায় দেখো সজাত রজাত বিসর্গ আলোচনা করেছিলাম, মনে আছে? স্যার অন্তরটা তো রজাত বিসর্গ হবে। হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি। এই যে অন্তর প্রাতর পুনর গির রজাত বিসর্গ না? হ্যাঁ, এই রজাত বিসর্গ যখন, তখন তো এরা রয় হসন্ত পরের বর্ণে রেফ হয়ে যাবে। এই বর্ণগুলো যখন থাকছে তখন পরের বর্ণে গিয়ে রেফ হয়ে যায়, মানে রয় হসন্ত হচ্ছে, পরে ব্যঞ্জন বর্ণ থাকলে রেফ হয়ে যাচ্ছে, স্বরবর্ণ থাকলে র হিসাবে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন ও যুক্ত করলো পুনঃ যুক্ত অপি, পুনরপি। কিন্তু তুমি যখন বলছো তত, তত কি রজাত বিসর্গ? না, না না, ওই আমি বললাম না যে এখনো কিছু বাকি রয়েছে, ঠিক আছে? এবার একটু ব্যাকরণ কৌমুদি দেখো, ব্যাকরণ কৌমুদিতে দেখো আরও একটার জন্য নিয়ম রয়েছে, একটা দুটো শব্দের জন্য নিয়ম করা রয়েছে, আরও 4-5খানা নিয়ম আছে, যেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার আর একটা স্যার ক্লাস রয়েছে। অহন, হ্যাঁ বলো। আর স্যার অহন অহন শব্দ তো কোথাও কোথাও ওই অহরহতে অহ যুক্ত অহ আছে, আবার কোথাও অহন যুক্ত অহ আছে, ওইটা কোনটা হবে? দেখো, ওইটা অহ যুক্ত অহ, এটা দেওয়াটাই বেটার, ঠিক আছে? ওটা অহন শব্দ থেকেই ওইটা হয়। হ্যাঁ,
কিন্তু দুর্গাচরণ ওই ওই বুঝতে পেরেছি। কৌমুদীতে অহন কিন্তু অহন অহন দিলেও আছে। কোনো ভুল নেই, অহন দিলেও কোনো ভুল নেই, আমি ওই জন্যই বললাম যে অহ দিলে বেটার, কিন্তু অহনটাই অ্যাকচুয়ালি সঠিক। হ্যাঁ, বেশিরভাগ বইতে দেখবো অহ আছে, কিন্তু অহন মূল শব্দটাই দিতে হয়, দিলে ওই নয় হসন্তটাই ওই রকম রূপ হয়, তারপর র হয়ে গিয়ে বিসর্গ হয়ে মানে র হয়ে গিয়ে ওইটা হয় অহরহ হয়। ওকে। ওইগুলো আমরা করব, সামনের দিন করব, যেগুলো ব্যতিক্রমী আরও কয়েকটা রয়েছে। হ্যাঁ, করবো। আজকে 1 ঘন্টার ক্লাস, আমার পরে আরেকটা ক্লাস রয়েছে, ঠিক আছে? আর তার জন্য আমাকে একটু স্যার। রেডি করতে হবে জিনিসপত্র। আজকে তাহলে আমি এখানেই শেষ করছি। হ্যালো স্যার, বলো। বলছি স্যার 206 পিডিএফ